বাংলাদেশের ফ্যাসিস্ট চলে গেছে, ফ্যাসিস্ট যে পন্থাটা অবলম্বন করে একটা নোংরামো করেছে, এটা কিন্তু এত সহজে একটা জাতির ঘাড়ের উপর যেটা পুক্ত হয়ে বসেছে, এত সহজে এটা থেকে বাংলাদেশ মুক্ত হওয়াটা খুব টাফ হয়ে গেছে। আমলাদের থাকা উচিত আমলা হিসেবে, যে সরকার আসুক তার সাথে সরকারিভাবে কাজ করা, কিন্তু আমলারা অতি রাজনীতিবিদ হয়ে উঠাতে তারাই রাস্তাঘাট চিনিয়ে দেয় সময় অসময়ে, যে কারণে বাংলাদেশের সিস্টেম লসটা সর্বক্ষেত্রে সর্বসেক্টরে এত বেশি। ওই সিস্টেম লসটা যদি আপনার না টেনে ধরতে পারে তাহলে কোনো সরকারই এখানে ভালো কিছু করবে না। স্মল আর্মসের জন্য দরকার হলো আপনার লোকাল টেনশন, অর্থাৎ আভ্যন্তরীণ যে জঙ্গিবাদ, সন্ত্রাস, নিরাপত্তা ঝুঁকি, আর বড় ধরনের আর্মস ডিলিং এর জন্য যেখানে বিলিয়ন ডলারের আর্মস ডিলিং হবে তার জন্য দরকার একটা ইউক্রেন যুদ্ধ, তার জন্য দরকার একটা ইরানের মতো, একটা মিডল ইস্টের মতো একটা হটবেড। ফলে গোটা ব্যাপারটাকে আমাদেরকে বোথ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল দুই জায়গা থেকে দেখতে হবে এবং দুইটাকে আবার মিলাতেও হবে। আমরা পড়ে গেছি দুইটার চাপে। মাদ্রাসার একটা ছাত্র বা একটা গরিব ছেলে মেয়েকে আমরা দিচ্ছি, সে এক জায়গা থেকে আরেক জায়গাতে হয়তো কটা ককটেল নিয়ে যাচ্ছে, রাস্তায় ধরা পড়লো। এখানে যদি সরকার থেমে যায় যে আমরা ধরে ফেলেছি, বিশাল অর্জন হয়ে গেছে, আমরা পুলিশকে এবারে একটা পদক দিয়ে দিব এটার উপর ভিত্তি করে, সে এত বড় একটা জঙ্গি নেটওয়ার্ক ধরে ফেলেছে, এইটা আসলে সরকারের কাছে প্রত্যাশা না। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনের, সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে সুশাসন ও নিরাপত্তার উদ্বেগ, এবং এ নিয়ে কথা বলবার জন্য দুজন সম্মানিত অতিথি আছেন আমাদের সঙ্গে। আছেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসির উদ্দিন আহমেদ, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আরও আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও আইনজীবী, সুপ্রিম কোর্ট। দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমি একটু শুরু করি অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসির উদ্দিন আহমেদ, আপনাকে দিয়েই। আমরা আসলে আজকে যেহেতু রাজনীতিতে সুশাসন এবং নিরাপত্তার উদ্বেগ নিয়ে কথা বলছি, নিশ্চয়ই জানেন যে বিভিন্ন জায়গায়, ঢাকায় বলি বা কিংবা দেশের বিভিন্ন জেলায় একের পর এক বোমা এবং বিস্ফোরক উদ্ধারের যে ঘটনাগুলো সেটি চোখে পড়েছে নিশ্চয়ই, এবং একটা আতঙ্ক আসলে কিন্তু ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে যারা গ্রেপ্তার হচ্ছেন তারা 90 জেএমবির সদস্য, এরকম কিছু। যেমন আমরা বরিশাল জেলা জজ আদালতের ফটকের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা দেখলাম। এই সব ইস্যুতে যেমন বিরোধী দল আবার বলছে যে সাধারণ মানুষের নিরাপত্তা আসলে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। সব মিলিয়ে জঙ্গিবাদ এবং নিরাপত্তায় দুটো বিষয় কিন্তু আসলে আলোচনায় এসছে, যেটি বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে দেশে উগ্রবাদী নেটওয়ার্ক তৈরির একটা শঙ্কা আসলে রয়েছে। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে দেখা গেছে যে জামিনে যারা বের হয়েছেন সেই সব জঙ্গিরাও নজরদারিতে নেই। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, সরকারের দৃশ্যমান অ্যাকশনটা কেমন দেখছেন? উগ্রবাদী নেটওয়ার্ক তৈরির কতটা আশঙ্কা করছেন? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং বিজ্ঞ শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা এমন এক প্রেক্ষাপটে এখন দাঁড়িয়ে আছি যখন বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে। আমি দুটো প্রেক্ষাপট বলবো। প্রথমত হলো যে আমাদের চারিদিকে যে দেশটি আছে ভারত, তার সাথে আমাদের সুসম্পর্ক অথবা সম্পর্কের অবনতির উপরে আমাদের দেশের অভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা নিরাপত্তাতে অনেকখানি নির্ভর করে। কারণ তারা চাইলেই আমাদের সীমান্তগুলো এত এক্সপোজড এবং এত বেশি অরক্ষিত, কাঁটাতারের বেড়া আসলে যতটা না প্রোটেকশন দিচ্ছে তার চেয়ে বেশি সুযোগ করে দিচ্ছে, কিন্তু ওখান থেকে যে কোনো সময়, কারণ চাবিটা তো ওদের হাতে, তারা যে কোনো সময় পুশ ইন করতে পারে। সুতরাং কাউকে যদি জঙ্গি হিসাবে এখানে ঢুকায় অথবা ওখান থেকে অর্থায়ন করে এখানে কাউকে যদি জঙ্গি কাজকর্ম চালানোর জন্য নিয়োগ করে, সেটা কঠিন কোনো কিছু না। আর আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন দেখেন একটা আজকে পাকিস্তানের একটা জাহাজের উপরে, কমার্শিয়াল জাহাজের উপরে হুতিরা আক্রমণ করেছে, যে হরমুজ প্রণালীর বিপরীতে যে বাবাল মানদেব আছে সেখানের মধ্যে। বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে সেখানকার প্রতিরক্ষার জন্য বাংলাদেশের নৌবাহিনী সেখানে মোতায়েন করা হবে। এবং এটা দিয়ে কি হলো, একদিকে সে সৌদি আরবের পক্ষে গেল বা আমেরিকার পক্ষে গেল, অন্যদিকে ইরানের বিপক্ষে চলে যাচ্ছে। আবার ইরানের বিপক্ষে যাওয়া মানে হচ্ছে যে ইরানের পক্ষে তো আবার রাশিয়া এবং চীনের একটা সমর্থন আছে, তাহলে তারও বিরাগভাজন হতে হচ্ছে। আমেরিকার মন রক্ষা করতে যে সব কিছু করা হচ্ছে, বোয়িং কেনা হচ্ছে, কিন্তু অন্যদিকে আরেকজনের যে বিরাগভাজন হচ্ছে, এটা হলো আন্তর্জাতিক আমাদের একটা নাজুক পরিস্থিতি। এই সমস্ত পরিস্থিতিতে হয় কি যে এই ধরনের জঙ্গিরা যারা আছে তাদেরকে অর্থায়ন করার জন্য বিদেশি শক্তির অভাব হয় না। দেশের ভিতরে যেরকম একটা
রাজনৈতিক প্রতিপক্ষ থাকে, তারা বিভিন্ন ধরনের একটা প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে চাপের মধ্যে রাখার জন্য একটা চেষ্টা করে এবং জনগণকে প্রতিশ্রুতি দেয় যে আমরা সক্ষম দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, পরবর্তীতে আমাদেরকে ক্ষমতায় আনতে হলে আসলে পরে আমরা এভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করব। এটাও যেরকম একটা প্রেক্ষাপট থাকে, আরেকটা প্রেক্ষাপট থাকে হচ্ছে যে এই জঙ্গিদেরকে আন্তর্জাতিকভাবে সমর্থন দেওয়া হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে দুইটাই সত্য। একসময় আমরা দেখেছি যে যখন এই 17 বছরের একটা শাসনকাল গেছে, যখন তখন যাকে তাকে জঙ্গি সাজিয়ে একটা সাধারণ ইসলামিক বই দিয়ে, তারপর কয়েকটা তার আর একটা ব্যাটারি দিয়ে ব্যাগের মধ্যে তাকে জঙ্গি করে একেবারে বিশাল একটা ড্রামা করা হয়েছে, একেবারে ক্যামেরা ট্রায়াল করা হয়েছে এবং বিভিন্ন ধরনের মানে ইভেন ফাঁসি বিচার আচারের মধ্যেও চলে গেছে। তারপরে যেটা দেখা গেল যে তারা পরবর্তীতে আর কোনো ইয়ে নেই। এখন তো আমরা রাসেল ভাইপারের খুঁজে পাই না, এখন তো আমরা বাংলা ভাই খুঁজে পাই না, তাহলে এরা কোথা থেকে হঠাৎ করে উদয় হয়? তারপরে যেটা দেখা গেল যে এই সরকার যখন আসলো, মোটামুটি 3 মাস সময় তারা মোটামুটি শান্তিতে ছিল, কোথাও কোনো জঙ্গির কোনো ইয়ে হয় নাই। সাম্প্রতিক সময়ে আপনি বরিশালের কথা বললেন, আমরা এখানে মেট্রো রেলওয়ে স্টেশনের কথা বললাম, আজকে বোধহয় মেহেরপুরের ওখানে কিছু মাটির নিচে গ্রেনেড এবং ইয়ে পাওয়া গেছে। হ্যাঁ, তাও যদিও বলা হচ্ছে যে 71-এর এগুলা ইয়ে ছিল, কিন্তু যেটা হয় যে এর আগেও কিন্তু এরকম হয়েছিল। আমরা ভুলে যেতে পারি না যে দিয়াবাড়িতে কিন্তু অস্ত্রের আমরা চালান পেয়েছিলাম, বগুড়াতে অস্ত্রের চালান পেয়েছিলাম, 10 ট্রাক অস্ত্র কিন্তু পোর্ট দিয়ে ঢুকে গেছে বাংলাদেশে। এগুলো তো একেবারে ধ্রুব তারার মতো সত্য, এগুলো তো একেবারে অস্বীকার করার কিছু না, এগুলো কিন্তু সাজানো নাটক ছিল না, এটা সত্যি এগুলো ঘটেছিল। সুতরাং বাংলাদেশে কেউ যদি মানে স্থিতিশীলতা নষ্ট করতে চায় এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাশের দেশে যদি কেউ একটা ডিস্টারবেন্স করতে চায়, এটাও সম্ভব। আবার সরকারকে বেকায়দায় ফেলার জন্য যদি এইখান থেকে অভ্যন্তরীণ কোনো জঙ্গিদের উস্কে দেওয়া হয়, এটাও সম্ভব। তা আমি মনে করি যেটা আসলে একটা হুমকি রয়েছে, আপনি যে প্রশ্নটা করেছেন তা সুনির্দিষ্ট জবাবে বলবো, সরকারের দৃশ্যমান যেই ব্যবস্থা নেওয়া দরকার সেটার এখনো আমি ঘাটতি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে। কারণ হচ্ছে তারা আসলে কে, তাদেরকে তাৎক্ষণিকভাবে এটা তদন্ত করা, কারণ এখনকার প্রযুক্তি তো খুবই উন্নত। আপনি কার সাথে কথা বলছেন, আমি কার সাথে কথা বলছি, কয়টা SMS করেছি, সবকিছু এখন কিন্তু মনিটর করা সম্ভব। এবং তাদের যে তাদের পরিচয়টা কি, মাদ্রাসার কয়টা নিরীহ ছেলেকে আপনি হঠাৎ করে কিছু টাকার লোভ দেখিয়ে এক জায়গা থেকে এক জায়গায় পাঠিয়ে দিলেন, সে ধরা পড়লো। যেভাবে ড্রাগ ডিলটা হয়, যে ধরা পড়ে সে কিন্তু কিছুই জানে না, সে জানে যে এটার মধ্যে একটা প্যাকেট আছে, এখানে পৌঁছায় দিলে তুমি এত টাকা পাবো, সে পেটের ক্ষুধা আছে, সে নিয়ে চলে যাচ্ছে। মাদ্রাসার একটা ছাত্র বা একটা গরিব ছেলে মেয়েকে আমরা দিচ্ছি, সে এক জায়গা থেকে আরেক জায়গাতে হয়তো কটা ককটেল নিয়ে যাচ্ছে, রাস্তায় ধরা পড়লো। এখানে যদি সরকার থেমে যায় যে আমরা ধরে ফেলেছি, বিশাল অর্জন হয়ে গেছে, আমরা পুলিশকে এবারে একটা পদক দিয়ে দিব এটার উপর ভিত্তি করে, সে এত বড় একটা জঙ্গি নেটওয়ার্ক ধরে ফেলেছে, এইটা আসলে সরকারের কাছে প্রত্যাশা না। সরকার প্রত্যাশা তার নেপথ্যের লোকটাকে, সেটা যদি আমরা করতে পারি তাহলে মনে করি সরকারের দৃশ্যমান একটা অ্যাকশন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে যাই। যেভাবে আমাদের আলোচক বলছিলেন যে নিরাপত্তার ঝুঁকি তো একটা আছেই। 2016 সালে যখন হোলি আর্টিজান বেকারিতে হামলা হলো, তারপরে বোধহয় সেই সময়কার সরকারের উপর একটা আন্তর্জাতিক চাপ তো বেড়েছিলই, এবং তখন আমরা দেখেছিলাম যে জঙ্গি আস্তানা খুঁজে পাওয়া, জঙ্গি আটকের যে হিড়িকটা, সেটি আসলে পরপর ছিল। এবং একসময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাবিও করেছিলেন 2017-র দিকে যে বাংলাদেশ জঙ্গি দমনে বিশ্বে এখন রোল মডেল। যাই হোক, পরিস্থিতি এখন অন্যরকম, কিন্তু এই জঙ্গিবাদ ইস্যুটা যখন আলোচনা এসছে, মানে আপনার কাছে আসলে এই বিষয়টা নিয়ে মতামতটা কি? এই সরকার আসলে এই ইস্যুটাকে কিভাবে ডিল করছে, আপনার কাছে কি মনে হয়? মানে জঙ্গিবাদ যেহেতু এই ট্যাগটা গত সরকারের সময় ছিল, মানে সেই সরকারের বয়ানের সঙ্গে মিলে যাবে বলে কি একটু এড়িয়ে যাওয়া হচ্ছে কিনা, কি মনে হয় আপনার কাছে, একটু শুনি। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক অবসরপ্রাপ্ত সামরিক অফিসার জনাব মেজর নাসিরউদ্দিন ভাই এবং দর্শক যারা শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আসলে আমরা যারা পেশাদার আইনজীবী, আমাদেরকে তো আসামিদেরকেই প্রধানত ফেস করতে হয়। আদালতে এই জঙ্গি হামলায় যারা আসামি হয় তারা আমাদের কাছেই আসে, এবং তাদের যারা মামলা নিয়ে যারা আসে তাদের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়, এবং আদালতে আমরা এর পক্ষে বিপক্ষে তর্ক বিতর্ক করি যে জঙ্গিবাদ আসলে ব্যাপারটা কি, লিগ্যাল পার্সপেক্টিভে। কিন্তু আমার মনে হয় যে এটা একটা সোশ্যাল এবং পলিটিক্যাল পার্সপেক্টিভও আছে, এবং এই পলিটিক্যাল পার্সপেক্টিভটা বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, এটা দুইটা চেহারা আছে। আমি যদি সহজ করে বলি তাহলে এভাবে বলতে হয় যে বাংলাদেশে আসলে ডমিনেট করে জঙ্গিবাদের রাজনীতি, এবং জঙ্গিবাদের রাজনীতি এমন একটা রাজনীতি
যেটা যে কোনো সরকারের জন্যই অস্বস্তিকর, সেটা জঙ্গিবাদের বন্ধুভাবাপন্ন সরকারই হোক আর জঙ্গিবাদের প্রতি শত্রু ভাবাপন্ন সরকারই হোক, উভয়ের জন্য এটা অস্বস্তিকর। কারণ আমাদের মতো অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলো যাদের পয়সার দিকে তাকিয়ে থাকে, তারা এই জঙ্গিবাদের এই অজুহাতটাকে খুব একটা কাজে লাগায়। ফলে আমাদের বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বা আমাদের দেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে জঙ্গিবাদের এক্সাম্পল একটা বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের যে ক্ষত, এই ক্ষতটাকে দূরে সরানোর জন্য সব সরকারই চেষ্টা করে থাকে। অবশ্য তার ন্যারেটিভটা এক এক সরকারের এক এক রকম। কোনো সরকার জঙ্গিবাদের ঘাড়ে রাজাকার আলবদরের টুপি পরায়, আর কোনো সরকার জঙ্গিবাদের ঘাড়ে ধরেন পাহাড়ের শান্তি বাহিনী কিংবা ইন্ডিয়ার ভূত চড়ায়। মানে প্রত্যেকে যার যার মতো করে একটা টুপি জঙ্গিবাদের কপালে বা জঙ্গিবাদের কপালে সে তিলকটা লাগিয়ে দেয়। আমাদেরকে যেতে হবে এর কোর পয়েন্টের দিকে। এই গোটা ব্যাপারটাই কিন্তু একটা জিও পলিটিক্যাল ইন্টারেস্টের সাথে রিলেটেড। সিকিউরিটি অ্যাফেয়ার্স ইজ মানে বাই ডিফল্ট কানেক্টেড উইথ ইকোনমিক অ্যাফেয়ার্স। এবং সেটা দেখতে হবে যে যারা এই জঙ্গিবাদকে ফাইন্যান্স করে এরকম কয়টি ক্যাম্প সারা দুনিয়াতে আছে এবং তাদের কি কি ইন্টারেস্ট আমাদের এই ক্ষুদ্র এই বদ্বীপে রয়েছে। আপনি জানেন যে আমাদের দেশে একটা বিরাট গ্যাসের সংকট চলছে এবং আমাদের দেশে ভূগর্ভস্থ যে সম্পদ, এই সম্পদের প্রতি সাদা চামড়ার লোকেদের লোভ আজকের না, 300 বছর আগে থেকেই তাদের লোভ এই অঞ্চলের প্রতি। আপনি এটাও জানেন যে ভৌগোলিকভাবে আমরা এমন একটি জায়গায় অবস্থান করি, এখানে থেকে যদি কেউ মিলিটারি ইনস্টলেশন করতে পারে কোনো বড় পাওয়ার, তার পক্ষে ইন্ডিয়া এবং চায়না দুইটাকেই কিন্তু মাসেল টুইস্টিং করা সম্ভব। বলে দুইটাকেই সে কিন্তু ক্যারেট অ্যান্ড স্টিক পলিসি, যেটা আমার ভাই আর্মির লোক ছিলেন আরো আমার চেয়ে আরো ভালো বলতে পারবেন, এই যে মাসেল টুইস্টিং এই যে বড় পাওয়াররা যে করে থাকে ছোট ছোট দেশগুলোকে বাফার জোন বানিয়ে, সেইটা তাদের পক্ষে করা সম্ভব। এখন পৃথিবীতে অনেক বড় পাওয়ারফুল রাষ্ট্র আছে লাইক ইউএসএ, এই সমস্ত দেশ আছে যাদের ইকোনমি এখন তলানিতে, যাদের ইন্ডাস্ট্রি নাই এবং তারা আসলে আপনার ট্রেডিং এর ক্ষেত্রে তারা এখন পিছিয়ে পড়েছে। সেই ট্রেডিং এর জায়গা রিপ্লেস করেছে চায়নার মতো বিশাল পাওয়ার। চায়নার সাথে কম্পিটিশনে যারা পারছে না তাদের হাতে তো একটাই অস্ত্র আছে, সেটা হলো মিলিটারি টেনশন। এই মিলিটারি টেনশন যত থাকবে, সেটা স্মল আর্মস হোক বা বিগ আর্মস হোক, আর্মস ট্রেড, আর্মস ডিলার্স, এগুলোর সংখ্যা বাড়বে। এবং এটার জন্য স্মল আর্মসের জন্য দরকার হলো আপনার লোকাল টেনশন, অর্থাৎ আভ্যন্তরীণ যে জঙ্গিবাদ, সন্ত্রাস, নিরাপত্তা ঝুঁকি। আর বড় ধরনের আর্মস ডিলিং এর জন্য, যেখানে বিলিয়ন ডলারের আর্মস ডিলিং হবে, তার জন্য দরকার একটা ইউক্রেন যুদ্ধ, তার জন্য দরকার একটা ইরানের মতো, একটা মিডল ইস্টের মতো একটা হটবেড। ফলে গোটা ব্যাপারটাকে আমাদেরকে বোথ ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল দুই জায়গা থেকে দেখতে হবে এবং দুইটাকে আবার মিলাতেও হবে। আমরা পড়ে গেছি দুইটার চাপে। আমরা ভেতর থেকেও চাপে আছি, নিরাপত্তা ঝুঁকিতে আছি, আমরা বাইরে থেকেও ঝুঁকিতে আছি। যেমন বিগত যে রেজিম, তারা যে জঙ্গিবাদের ফেরি করেছে দীর্ঘদিন, অপরান্তরে দেখেন তারা এই জঙ্গিবাদের জন্মদাতাও কিন্তু তারাই ইনডাইরেক্টলি। কিভাবে? এই দেশে তারা ধর্মাশ্রয়ী রাজনীতিকে তারা মদত দিয়েছে, এই দেশে তারা রাষ্ট্রধর্ম ইসলাম করে পার্টিকুলার একটা রিলিজিয়নকে সাইড করে দিয়েছে। একই কাজটা নরেন্দ্র মোদী ভারতে করছে, একই কাজ ইন দ্য নেম অফ হিন্দুত্ববাদ। ফলে এই কাজ যাই বিগত রেজিম করেছে, তারা যে জঙ্গিবাদের হটবেড তৈরি করছে, সেই হটবেডে পানি ঢেলেছে অনেকে। এখন সেই জঙ্গিবাদ আবার তাদের জন্য বুমেরাং হয়ে যাচ্ছে, কারণ তারা বলছে যে যে ওয়েস্টার্নাইজেশন, এটা তো আমরা মানতে পারি না। কারণ ইন্টারন্যাশনাল যে জঙ্গিবাদ, ইন্টারন্যাশনাল জঙ্গিবাদ নারী মুক্তিকে সাপোর্ট করে না। তারা মনে করে, আপনি যদি আইসিসি এর ওয়েবসাইট গুলো দেখেন, আপনি যদি আপনার যে কি বলে আল কায়েদার ক্যাম্পেইন গুলো দেখেন, সেখানে আপনি দেখবেন যে তারা মডার্নাইজেশন, ওয়েস্টার্নাইজেশন, এগুলোকে তারা সিরিয়াসলি তারা ঘৃণা করে এবং তার বিরুদ্ধে ঘৃণা ছড়ায়। সুতরাং এই ঘৃণা ছড়ানোর জন্য তারা আবার ইউজ করে কি, ওয়েস্টার্নদের তৈরি যে ফেসবুক, এক্স এবং টুইটার হ্যান্ডেল, এই সমস্ত বিষয় তারা কিন্তু ইউজ করে। ফলে আপনি দেখবেন টিকটক থেকে শুরু করে সমস্ত যে ডিজিটাল অ্যালগোরিদম রয়েছে, এই ডিজিটাল অ্যালগোরিদমে যারা কন্টেন্ট দেয়, তারা কিন্তু আসলে নিজেদের মতটাকেই প্রচার করে এবং সে নিজের মতের বিপক্ষে সবাইকে তার এনিমি মনে করে এবং তাকেই সে হত্যা করতে চায়। এটাও এক ধরনের জঙ্গিবাদ। জি, অনেক অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে আসছি। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে সুশাসন ও নিরাপত্তার উদ্বেগ। এ নিয়ে কথা বলবার জন্য তিনজন সম্মানিত অতিথি আছেন। নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য ও সহ সম্পাদক বিএনপি। আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও আইনজীবী সুপ্রিম কোর্ট। আরও আছেন অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসির উদ্দিন আহমেদ, রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। নীলুফার চৌধুরী মনি, আমরা কথা বলছিলাম যেহেতু নিরাপত্তার উদ্বেগ এবং সুশাসন নিয়ে। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বোমা এবং বিস্ফোরক উদ্ধারের ঘটনা নিশ্চয়ই চোখে তো পড়েছি। তো যারা গ্রেফতার হচ্ছেন তাদের মধ্যে কেউ কেউ নব্য জেএমবির সদস্য এরকমও আসছে। এই সব ঘটনা এবার বিরোধী দল যেটা বলছে যে সাধারণ মানুষের যে নিরাপত্তা সেটি চরম প্রশ্নের মুখে পড়েছে। প্রশ্নটা হচ্ছে যে এক ধরনের নিরাপত্তা শঙ্কা আসলে তৈরি হয়েছে কিনা, এবং এর সাথে সাথে জঙ্গিবাদ টার্মটা আলোচনায় এসছে। আপনার কাছে প্রশ্ন হলো যে সরকারের দৃশ্যমান অ্যাকশনটা আসলে কি, এবং জঙ্গিবাদ ঠেকাতে আপনাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সাথে যারা আছেন আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এই যে বোমা রাখা, বোমা বিস্ফোরিত হওয়া, বোমা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্র্যাজেডি থেকে শুরু করে নাটকও হয়েছে, ট্র্যাজেডিও হয়েছে। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা পুরানো খেলাই বলেন আর আপনি যেটাই বলেন সেটা আছে পুরানো। এর আগে যে ফ্যাসিস্ট সরকার ছিল তারা বোমা নিয়ে কয়েকদিন পরে পরে নাটক মঞ্চায়ন করতো। মাঝে মাঝেই আমরা দেখতাম বিভিন্ন রেকি করা হতো, বিভিন্ন জনকে মারা হতো। আপনি দেখেছেন যে আপনার জঙ্গি বলে আপনার একজন মেজরকে, আপনার যিনি কিনা পিলখানার উইটনেস ছিল, তাকে যেভাবে মারা হয়েছে এরকম মাঝে মাঝে। এবং সেই সরকার সারা পৃথিবীকে এটা বুঝাতো যে আমরা না থাকলে এই দেশটা মৌলবাদীর হাতে চলে যাবে এবং এই জঙ্গিদের মানে উত্থান আরো বৃদ্ধি পাবে, উত্তরোত্তর এই দেশটা জঙ্গিবাদী হয়ে যাবে। কিন্তু সেটা কিন্তু কোনো, আমরা সিলেটে একটা জঙ্গিদের রেকি করা দেখেছিলাম 3 দিন নাগাদ। তারপরে আমরা কি দেখেছি, একটা কয়েক মাসের 2-3 মাসের বাচ্চা এবং বৃদ্ধ, 90 বছরের ঊর্ধ্বে বৃদ্ধ ছিল। তো তার মানে এই না যে কিছুই নাই। বাংলাদেশ থেকে কাছেই আপনার আফগানিস্তান, পাকিস্তান, অনেকের যাতায়াত আছে, নাই বলবো না। অনেকে যুদ্ধে অংশগ্রহণও করেছেন কিছু কিছু মানুষ। কিন্তু যাদেরকে জঙ্গি আখ্যায়িত করে তাদেরকে অ্যারেস্ট করা হতো, পরবর্তীতে আমরা আর তাদেরকে কবে ছাড়া হতো, কিভাবে ছাড়া হতো আমরা জানতাম না। সেই জন্য আমরা বলতে চাই, যেটাই হোক না কেন সেটাই আপনার একদম গুরুত্ব সহকারে সত্যিকারে অরিজিনাল বিষয়বস্তুটা তুলে আনা দরকার। কারণ আমরা এই লেবাসটা নিয়ে, এইটা তকমা দিয়ে একটা জঙ্গিবাদী বানাবে কেউ, এটাও যেমন আমরা চাই না, আবার সত্যিকার অর্থে জঙ্গিবাদী হোক দেশটা, আমরা কখনোই এটা চাই না। তো পৃথিবীতে এই মুহূর্তে বিজ্ঞানের এত উন্নতি হয়েছে যে আপনার বোমা, ককটেল বানানো, ফুটানো এটা এখন আর কোনো ব্যাপার না। তবে সরকারের ধারাবাহিকভাবে সরকারের যদি সচেতন থাকে, আইন শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী যদি আপনার সৎভাবে কাজ করে, তাহলে এটা চাইলে নির্মূলের রাস্তায় নিয়ে যাওয়া যায়। সম্পূর্ণ নির্মূল হবে কিনা আমি বলতে পারবো না, তবে নির্মূলের রাস্তায় নিয়ে যাওয়া যায় আমি মনে করি। এবং সেটার জন্য বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ যে বর্তমান সরকার তার জায়গায় আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে যেভাবে হোক বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমকে বন্ধ করবে এবং কমাবে। জি, এই প্রশ্নটা ধরেন আসছে যে সরকার আসলে এই জঙ্গিবাদ বিষয়টাকে এখন কিভাবে ডিল করছে বর্তমান বিএনপি সরকার। কারণ হচ্ছে কিছুদিন আগেই এপ্রিলের লাস্টের দিকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন বলেছিলেন এই ইস্যুতে যে কোনো জঙ্গি তৎপরতা নাই। আবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি আবার বলেছেন যে দেশে জঙ্গি রয়েছে, তবে সরকার সেটিকে শূন্যের কোটায় নামানোর চেষ্টা করছে। তো এই যে এই ধরনের বার্তা, সেই জায়গা থেকে অনেকের জনমনে আর কি প্রশ্নটা এসছে যে ধরেন আসলে এই সরকার এই বিষয়টাকে কিভাবে দেখেন, এই সরকার এটাকেই বের করবে, বের করা উচিত আমি মনে করি। জঙ্গি আছে কি নাই, থাকলে কত পার্সেন্ট আছে, থাকলে তারা কিভাবে আসলো। যেমন আমি আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওটা চ্যাপ্টার ওনার বলার কথা আমি ধরলে তো তাকেই ধরতে পারি। ডাক্তার জাহিদ যেটা বলেছেন সেটার কোনো উনিও প্রমাণ দেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রীও প্রমাণ দেন নাই। তো আমরা মনে করি যে এটা নিয়ে
কাজ করা উচিত। জি। এটা নিয়ে যত কাজ করবে, সরকারের বয়স 5 মাস সামথিং, এই সরকার 5 মাসে বের করার কথা না। তবে সরকার যদি আপনার মনে করেন যে আমরা বের করব, আমরা এটা নিয়ে কাজ করব, তাহলে সরকার কাজ করতে পারেন। এবং আমি যেটা আপনাকে বললাম, এই সরকার প্রতিজ্ঞাবদ্ধ যে মব বন্ধ করার ক্ষেত্রে জঙ্গিবাদ যদি থাকে, আমি এখনো ওইভাবে শিওর না, কারণ বাংলাদেশে আমি ওরকম দেখিনি যে এই জঙ্গি জানান দিয়ে বাংলাদেশে কবর থেকে লাশ তুলে যেভাবে পুড়িয়েছে, জানান দিয়ে আপনার সংখ্যালঘিষ্ঠদের একজনকে যেভাবে আপনার গাজীপুরে মেরে পুড়িয়েছে, জি। সেইভাবে জানান দিয়ে আমি জঙ্গিদের ওইভাবে দেখিনি। ওই আব্দুর রহমান, ওই বাংলা ভাই, এরকম 2-4 জন ছাড়া, তখন সেটাও কিন্তু বিএনপি সরকারই তাদেরকে অ্যারেস্ট করেছে, তাদেরকে বিচার করেছে, এবং এরপরে ওরকম জানান দিয়ে হয় নাই বললেই চলে। এখন কেউ যদি আপনি জানেন যে আমরা যে বাজার থেকে কিনি যে পটকা ফুটাই, সেটাও একটু বড়টা কিনলে যে কেউ দুর্ঘটনায় কবলিত হতে পারে। এই পটকা মানে যে সত্যিকারের পটকা তাও না, সত্যিকারের পটকাও আমরা দেখি কখনো কখনো। তো এটা মানে যে জঙ্গিবাদ, আমি সেটা বলতে চাই না। নিরাপত্তার উদ্বেগটি প্রশ্নটা এই কারণে এসেছে যে যেহেতু ঢালাওভাবে টানা কয়েকদিন ধরে আসলে দেশের বিভিন্ন জায়গায় বোমা এটা উদ্ধার, বোমার যে উপকরণ সেগুলো উদ্ধার, সেই জায়গা থেকে আসলে আমরা আসলে এই বিষয়টাও আসলে চুজ করেছি এই কারণেই, এই জন্যই আসলে আপনার কাছ থেকে এটি জানতে চাওয়া। আমার মনে হয় উত্তরটি পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু চলে যাব অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী আপনার কাছে। আমরা দেখছিলাম যে ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে একটা ছোট সাক্ষাৎকার হয়েছে হেফাজত ইসলামের আমিরের, এবং তিনি সেখানে বেশ কয়েকটা দাবির মধ্যে এরকম বলেছেন যে হিজবুত তাওহিদ নামের সংগঠনটা নিষিদ্ধ করতে হবে যখন আলোচনায় জঙ্গিবাদ এসছে। প্রশ্নটা হচ্ছে এই দাবির সাথে কি দেশের নিরাপত্তার কোনো ইস্যু সম্পৃক্ত কিনা, আপনার কাছে এরকম কিছু মনে হয় কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন এবং ভেরি মাচ প্রভোকেটিভ। এটাই আমি বলতে চাই। এটা হলো যে আমার মনে করিয়ে দেয় কওমি জননীর কথা, জি। যে এই কওমি জননী যিনি হয়েছিলেন তিনি হলি আর্টিজান হওয়ার আগ পর্যন্ত আসলে জঙ্গিবাদ দেখতে পান নাই, এবং হলি আর্টিজান বিদেশিদের মনে বাংলাদেশ সম্পর্কে ভয় ধরিয়ে দিয়েছিল। এবং এখনো যদি আজকে টেলিভিশনে হলি আর্টিজানের এই ভিডিও দেখানো হয়, ওই দিন বাংলাদেশ কোথায় ছিল আশা করি আমার সহ আলোচকরা সেটা ভুলে যাননি। এবং সোয়াত নামে একটি বাহিনী বোধহয় আছে আমাদের, যারা এই সমস্ত বিষয়গুলো সোয়াতের ডাক পড়েছিল। সোয়াত সেদিন হায়াত দিতে পারেনি অনেকেরই, কারণ ততক্ষণ তারা মরে গিয়েছে। এবং আমরা ওই যে প্রথম আলোর ফারাজের গল্প আমরা জানি। তো এই যে আজকে যে হিজবুত তাওহিদ, এটা শুনলে তো আমাদের মনে হচ্ছে যে জনাব তারেক রহমানকে আবার শেখ হাসিনার মতো কওমি ভ্রাতা হতে চাচ্ছেন। ওনার পক্ষে তো আর কওমি জননী হওয়া সম্ভব না। তো এখন এই যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, কারণ এটা আসলে আমি কাউকে এখানে ব্যক্তিগতভাবে কাউকে খাটো করতে চাই না, এটা একটা জাতীয় ইস্যু। আজকে ধরেন এই যে বিভিন্ন মার্কেটগুলোতে যারা যায়, মার্কেটে যাতে নারীরা না যায়, মার্কেটে যাতে তরুণ সমাজ না যায়, তার জন্য যদি আমরা সেই মলগুলোর প্রতি ভীতি ধরিয়ে দিতে চাই, ব্যবসা বাণিজ্য স্থবির করে দিতে চাই, কি করা যায় সবাই জানে। সে আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে কি হচ্ছে, আজকে ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা যাই না কেন, সেখানে যে সংহতি উৎপাদন করা হচ্ছে জঙ্গিবাদের পক্ষে, সেখানে এই সরকারের ভূমিকাটা কি? এবং আমাদের এই সরকার ডিজিটালি এই সমস্ত বিষয়গুলোকে ফেস করার ক্ষেত্রে কতটা উইক, সেটা আমরা ডিজিটাল দুর্বৃত্তদের দেখলেই কিন্তু বুঝতে পাই। এবং ডিজিটাল জঙ্গিরা কিন্তু খুবই ভয়ানক, তারা বোম মারে না, কিন্তু বোমের চেয়ে বেশি কিছু তারা করে। আজকে আপনি দেখেন আমাদের এই দুর্নীতিগ্রস্ত পুলিশ বিভাগ, এবং আমাদের জুলাই আন্দোলনের সময় লুট হয়ে যাওয়া থানা এবং অস্ত্র, এবং মব সন্ত্রাস, চাঁদাবাজি, কাদেরকে মদত দিচ্ছে? এগুলো সব জঙ্গিবাদের ক্ষেত্র তৈরি করছে। জি, অনেক অনেক ধন্যবাদ। অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসির, আপনার কাছে আসবো। এর বাইরেও যদি একটু বলি যে আমরা দেখছিলাম শিরোনামে যে সিলেটে ঘরের মধ্যে স্বামী স্ত্রী সহ 3 জনকে গলা কেটে হত্যা, রাজধানীর মুগদায় নিশ্চয়ই দেখেছেন মাথাবিহীন লাশের 7 টুকরা উদ্ধার হয়েছে। এই সব ঘটনাকে আসলে কিভাবে দেখেন? শুধুমাত্র বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখেন, নাকি আসলে এই ঘটনাগুলো যখন হয় তারপরে আসলে বিচার হচ্ছে কিনা সেগুলোর ওপরও অনেকটা দায় বর্তায়? আইন শৃঙ্খলা পরিস্থিতির বড় কোনো দুর্বলতার ইঙ্গিত দেখেন কিনা? অবশ্যই এখানে আসলে পৃথিবী জুড়ে যেটা নিরাপত্তার দৃষ্টিকোণে বলা হয়, পুলিশের কিন্তু সবচেয়ে বড় হাতিয়ার হলো তার ইমেজ। ব্রিটিশ পুলিশ কিন্তু দীর্ঘদিন তারা শুধু হাতে একটা লাঠি নিয়ে ডিউটি করেছে, কোনো পিস্তল বা কোনো কিছু তাদের সাথে
ছিল না। আয়ারল্যান্ডের যুদ্ধের পরে তারা সেলফ ডিফেন্সের জন্য রাখে, যখন আয়ারল্যান্ডের সন্ত্রাসীরা ঢুকে গিয়েছিল ইংল্যান্ডে। ব্রিটিশদের সবচেয়ে বড় অস্ত্র ছিল পুলিশের ইমেজ। আমার যদি পুলিশের খাতায় একবার নাম উঠে যায়, একবার যদি পুলিশ আমাকে রেড বুকের মধ্যে নাম লিখে ফেলে, তার সমস্ত, শুধু তার না, তার বংশ পরম্পরা এটার জন্য জবাবদিহি করতে হয়। যে তুমি, তার কত চাকরি হবে না, তার কোথাও যেতে পারবে না, কোথাও ভালো একটা পজিশনে যেতে পারবে না। মানে পুলিশের ইমেজটা তার একটা এত ইয়েতে ছিল। তো দুঃখজনক বিষয় হচ্ছে যে 17 বছরে আমাদের পুলিশের ইমেজ এতখানি নিচে চলে গেছিল। এখন পুলিশকে কেউ আসলে একটা রিক্সাওয়ালাও ঠিক মতো ইয়ে করে না। আগে ট্রাফিকের পুলিশকে যতটুকু শ্রদ্ধা করতো বা ভয় পেত, এখনকার একটা অটো চালক কিন্তু তার 10 ভাগের 1 ভাগও করে না। এইভাবেই পুলিশ তার ইমেজ হারিয়েছে। 1, 2 নম্বর হচ্ছে, যেটা ভালো হোক মন্দ হোক যেভাবে বলেন, কিছু অভিজ্ঞ পুলিশ তো ছিল যারা ইচ্ছা করলে তারা কিন্তু পারতো কিছু ভালো কাজ করার জন্য। তাদের ইচ্ছা ছিল না, অথবা তারা দুর্নীতিগ্রস্ত ছিল, অথবা তাদেরকে করতে দেওয়া হয়নি, অন্য বিতর্ক। কিন্তু একটা প্রশিক্ষণের মাধ্যমে একটা পুলিশ অফিসার গড়ে তোলা হয় এবং তাকে একটা বিভিন্ন ধরনের এক্সপোজার সিচুয়েশনের ভিতর দিয়ে গিয়ে সে একটা অভিজ্ঞতা অর্জন করে একটা মোকাবেলা করার জন্য। আমরা গণহারে কিন্তু পুলিশ কিছু পালিয়ে গেছে, কিছু আমরা চাকরিচ্যুত করেছি, আরও কিছু চাকরিচ্যুত তালিকায় আছে, ফ্রাস্ট্রেটেড অবস্থায় আছে, এবং অনেকেই কিন্তু অনেকভাবে পুলিশ এখন মানবিক দৃষ্টিকোণ থেকে যদি বলেন যে তাদের সহকর্মীদেরকে হারিয়েছে, সহকর্মীদের স্ত্রীকে হারিয়েছে, তাদের পরিবারের সদস্যদের হারিয়েছে, তাদের ঠিকানা জানে না, অনেকেই আছে পুলিশের লাশও খুঁজে পাওয়া যায়নি। এই সমস্ত কিছু তাদের একটা মনস্তাত্ত্বিক কিন্তু বড় ধরনের একটা দুর্বলতা আছে। আর এটা সুযোগ তো আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি করতে চায় তারা তো পাবে। পরে আপনি যে দুটো ঘটনা বলেছেন, সেটা সাধারণত এইসব ক্ষেত্রে দেখা যায় যে পারিবারিক বিরোধ থেকে এগুলো হয়। এগুলো খুব সন্ত্রাসী যদি কিছু করতে চায় তাহলে এর চেয়ে বড় কিছু করবে। অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ, একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন বাংলাদেশ আয়োজনে। যাব আলোচনা নীলুফার চৌধুরী মনি। আপনি বলছিলেন যে নতুন সরকারের খুব বেশি দিন হয়নি, আসলে ওরকম বিচার করবার মতনও আসলে আমাদের জায়গা নেই। কিন্তু আমরা দেখছিলাম নিউ মার্কেটে আধিপত্য বিস্তার, বিশেষ করে চাঁদা আদায় এবং দোকান দখল নিয়ে ছাত্রদল যুবদলের একটা সংঘর্ষ হয়েছে এবং সেখানে আহত হয়েছেন 15 জন, এরকম একটি ঘটনা ঘটেছে। একটু জানতে চাই, প্রধানমন্ত্রীর যে ব্যক্তিগত আচরণ, তার যে অ্যাটিটিউড, সেগুলো কি আদৌ তৃণমূল পর্যন্ত যায়? মানে তৃণমূলের সাথে বিএনপির হাইকমান্ডের একটা বিস্তর ফারাক কিনা, কি বলবেন? দেখেন, এইটা ফারাকটা যেভাবে বলছেন আপনারা, এই ফারাকটা নাই। এটা হচ্ছে অনেক দিনের আপনার বিরোধী দলে থাকা, রাজপথে বিরোধী দলে থাকা, তাদের সাথে যে ইন্টিমেসিটা ছিল আছে, হঠাৎ করে এই যে 2 বছরের মধ্যে এত কিছু হয়ে যাওয়াতে, এই দল ঠিক করা, ইলেকশন ঠিক করা, এইসব করাতে দলের সঙ্গে যে ইন্টিমেসিটা থাকা দরকার, মানে এই সরকারের টানাপোড়েন, এটা একটু গ্যাপ হয়ে আসছে। আর আরেকটা জিনিস যেটা বলতে চাই আমি, যে আপনি যেটা বুঝাচ্ছেন যে এই যে টাকা পয়সা নিয়ে যে কুন্দলটা, যেটা এটা না, বাংলাদেশের ফ্যাসিস্ট চলে গেছে। ফ্যাসিস্ট যে পন্থাটা অবলম্বন করে একটা নোংরামো করেছে, সেটা কিন্তু এত সহজে একটা জাতির ঘাড়ের উপর যেটা পুক্ত হয়ে বসেছে, এত সহজে এটা থেকে বাংলাদেশ মুক্ত হওয়াটা খুব টাফ হয়ে গেছে। যে কারণে ওই ফ্যাসিস্টরা যারা ছিল তারা তো এই একই জায়গার বাসিন্দা, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন ইউনিয়নে পাশে থেকে কিন্তু এরা দেখেছে, দেখে যে এই শিক্ষাটা। এবং এখানে আমলাতান্ত্রিক আরেকটা সমস্যা আছে। আমলাদের থাকা উচিত আমলা হিসেবে, যে সরকার আসুক তার সাথে সরকারিভাবে কাজ করা, কিন্তু আমলারা অতি রাজনীতিবিদ হয়ে উঠাতে তারাই রাস্তাঘাট চিনিয়ে দেয় সময় অসময়ে, যে কারণে বাংলাদেশের সিস্টেম লসটা সর্বক্ষেত্রে, সর্বসেক্টরে এত বেশি। ওই সিস্টেম লসটা যদি আপনার না টেনে ধরতে পারে, তাহলে কোনো সরকারই এখানে ভালো কিছু করবে না। সেটা যাতে ধরতে পারে, সেই চেষ্টাটা বিএনপি সরকার শুরু করেছে, এবং আমার মনে হয় একটু সময় লাগবে, কিন্তু এটা হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনার কাছে আসি। আমরা তো নিউ মার্কেটের কথাটা যেহেতু বলছিলাম, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই, মানে আজকেরই ঘটনা, নাটোরে ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা ইউএনওর কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেছেন, কারণ সেখানে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য নিয়ে একটা গন্ডগোল হয়েছে আর কি। তো এই ধরনের এই যে ঘটনাগুলো ঘটছে, কিছুদিন আগে টিআইবি যখন 100 দিন হয়েছিল এই সরকারের, তখন তারা বলছিল যে সুশাসন এবং নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ আছে।
এখন এটার কি অবস্থা দেখতে পাচ্ছেন? 150 দিন অলমোস্ট চলে যাচ্ছে, সুশাসনের সংকটটা বা কি অবস্থায় আছে কি মনে হয়? আসলে সমস্যাটা তো শুরু হয় উপর থেকে, মাছের পচন ধরে মাথা থেকে। একই রকম ভাবে রাষ্ট্রের এই সুশাসন যদি বলেন বা মানুষের যে নাগরিক নিরাপত্তার জায়গাটা যদি বলেন, পার্টিকুলারলি নারী এবং শিশুদের নিরাপত্তাকে আমি বেশি ফোকাস করব। জি এই জায়গাটা যদি ধরেন তাহলে দেখবেন যে সমস্যার শুরুটা কিন্তু একদম মস্তিষ্ক থেকে, এবং আমাদের এই আইনের শাসনের মস্তিষ্ক হলো আমাদের সর্বোচ্চ আদালত। জি আমি সৌভাগ্যজনক ভাবে হোক আর দুর্ভাগ্যজনক ভাবে হোক যেখানে আমি পেশায় নিয়োজিত আছি, সেখানে যদি আপনি প্রতিদিন যান, আদালত কক্ষে ঢোকেন, আপনি যে চিত্রটা দেখবেন এটা দেখলে আপনি হতাশ হবেন যে এই বাংলাদেশের বিচার ব্যবস্থা এটা তো অচল হয়ে বসে আছে। এবং আপনি দেখেন যে আমাদের সবচেয়ে দুর্দশাগ্রস্ত, জরাজীর্ণ, অবহেলিত জায়গায় হলো আমাদের সর্বোচ্চ বিচারালয়। এবং আমাদের রাষ্ট্রের কর্তা হয়ে যারা বসে আছেন, ওনারা যারা পার্লামেন্ট উত্তপ্ত রাখেন জনগণের জন্য, জনদরদী আপা ভাইরা, তাদের কণ্ঠে এই সর্বোচ্চ বিচারালয় নিয়ে আমরা তেমন কোনো কথাবার্তা জি, শুনি না। শেষ করব। এবং মস্তিষ্কে যদি সমস্যা থাকে, এইটা খুব স্বাভাবিকভাবেই নিম্ন আদালত থেকে শুরু করে পুলিশ, আর্মি, বিডিআর সব জায়গায় এটা কিন্তু সংক্রমিত হবে। আজকে এই নাটোরের যুবদল এটা তো না নতুন কিছু না, এটা পুরনো বন্দোবস্তেরই আরেকটা নতুন চেহারা। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর নাসির, আপনার কাছে আসবো। এই সব দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা, সেটার পাশাপাশি আমরা সীমান্তেও আসলে উত্তেজনা দেখছি। পুশিন, পুশব্যাক যে যার মতো পারছে করে যাচ্ছে। হাসিনা ইস্যুতে ভারতের সাথে আবার বাংলাদেশের একটা টানাপোড়েন চলছে। সব মিলিয়ে সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থানটা এখন কেমন, এবং কূটনৈতিক পর্যায়ে আসলে বাংলাদেশ কেমন করছে? প্রথমত হলো যে আমি প্রথমেই বলেছিলাম যে বাংলাদেশের যে এই সীমান্তটা আছে ভারতের সাথে, সেটাকে কাঁটাতারের বেড়া দিয়েই শুধু যে সুরক্ষিত করা যাবে বা নিশ্চিত করা যাবে তা কিন্তু ব্যাপারটা নয়। বিশেষ করে আমি পার্বত্য চট্টগ্রামে এমন কিছু জায়গায় আমি চাকরি করেছি যেখানে আসলে সীমান্ত বোঝাই যায় না এত এর মধ্যে। আবার সুন্দরবনের ওই সাইডে যদি যান তাহলে ওখানেও কিন্তু সীমান্তের কোনো বনের ভিতরে বোঝার কোনো উপায় নেই। আবার বাংলাদেশের এমন অনেক জায়গা আছে যে থাকার ঘরটা হয়তো বাংলাদেশে, রান্নার ঘরটা পড়েছে ভারতে। এই ধরনেরও কিছু এসে আছে। সুতরাং একেবারে নিশ্চিত নিরাপত্তা এটা করা সম্ভব না। এখন যেটা হচ্ছে যে প্রথম জিনিস হচ্ছে যে একটা যেটা বলেছিলাম পুলিশের ইমেজ, সীমান্তরক্ষীদের ইমেজও কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর। যেটা আমরা দেখেছি যে চোখে চোখ রেখে কথা বলার মতো একটা দৃঢ়তা, এবং আমরা লক্ষ্য করেছি ময়মনসিংহ এবং ওই বেল্টের মধ্যে যখন পুশিনের চেষ্টা করা হয়েছিল, সীমান্তরক্ষীরা কিন্তু একেবারে কড়া ভাষায় কথা বলেছে এবং গ্রামের যারা সাধারণ মানুষ ছিল তাদেরকে সাথে নিয়ে রাত জেগে জেগে পাহারা দিয়েছে। তারা কিন্তু একেবারে তারা গেট খুলে দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়েছিল পুশিন করার জন্য, কিন্তু তারা ঢুকতে দেয়নি। তারা নোম্যান্স ল্যান্ডে ছিল। এরপর রাতের অন্ধকারে তারা লাইট বন্ধ করে, যে এই সার্চ লাইটগুলো সীমান্ত বরাবর আছে, লাইট বন্ধ করে তাদেরকে আবার ফেরত নিয়েছে আন্তর্জাতিক যখন কিছু কথাবার্তা শুরু হলো। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ আমরা আসলে আশা করি যে আপনি সরকারের শীর্ষ পর্যায় থেকে আপনি যদি বলেন যে আমি চাই আমার কোনো সৈনিক মাথা নিচু করে হাঁটবে না সীমান্তে, সে মাথা উঁচু করে হাঁটবে, সে স্পষ্ট ভাষায় কথা বলবে যে আমার অবস্থান এই। তারা বারবার করে কিন্তু মাইকে বলেছে যে আপনাদের যদি কোনো রকমের মনে হয় সে বাংলাদেশি, আপনারা তাকে আইনগতভাবে ফেরত দেন, আমরা 100 বার ওয়েলকাম করে তাদের নিয়ে যাব, আমাদের নাগরিক নিতে আমাদের সমস্যা নাই। কিন্তু এইভাবে আপনারা রাতের অন্ধকারে গেট খুলে ঢুকাই দিয়ে গেট বন্ধ করে দিবেন, আমরা এটা সহ্য করব না, কোনো অবস্থাতে না। এই ভাষাটাই দরকার ছিল এবং সেটা প্রয়োগ করেছে বর্তমান সরকার, এটা সাধুবাদ পেতে পারে। কিন্তু আবার অন্যদিক থেকে এটাও বলতে হবে যেটা যে এটা ধারাবাহিকতা দরকার, এটা ধারাবাহিকতা দরকার, যেটার জন্য আন্তর্জাতিক কিছু আমাদের সমর্থনও দরকার। সেই কূটনৈতিক বিচক্ষণতা আমাদেরকে রাখতে হবে। আপনার প্রতিবেশীকে সার্বক্ষণিকভাবে আপনি যদি উত্তেজিত করে রাখেন, যেটা আমি বারবার করে বলেছি যে তারা কিন্তু ইচ্ছা করলে বাংলাদেশের, এটা মনিয়াপাটা হয়তো রাজি হবেন কি না আমি জানি না, এটা কিন্তু একবার সত্যি কথা, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা অনেকখানি নির্ভর করে প্রতিবেশী দেশের উস্কানির উপরে। এখন যারা ক্ষমতায় যায় তাদের প্রথম একটা উদ্দেশ্য থাকে যে অন্তত 5টা বছর আমি যাতে শান্তিতে দেশটা চালাতে পারি, কিন্তু এইটাই যদি বিঘ্নিত হয়ে যায় তখন তাদের একটা দিশেহারা অবস্থা হয়ে যায়, এবং এটা বিঘ্নিত করার জন্য এই সীমান্ত এবং সীমান্তের ওপারের মানুষগুলা ভালো ভূমিকা রাখতে পারে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।